অবশেষে তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর শেষ হয়েছে। এই সফর শেষে তিনি কি নিয়ে ফিরলেন বাংলাদেশে? বিশাল বিনিয়োগ, নাকি এটি ছিল স্রেফ কূটনৈতিক সৌজন্য? এই সফরে তার কি প্রাপ্তি হয়েছে বিশাল অশ্বডিম্ব? আজকে এই বিষয়টি নিয়েই বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বেশ ঢাকঢোল পিটিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু করলেন। প্রথমে তিনি গেলেন মালয়েশিয়ায়। মালয়েশিয়ার সফরটা ছিল অনেকটা সংক্ষিপ্ত। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে হাবিবের একটি গান বাজিয়েছেন। এটিই ছিল মূলত মালয়েশিয়া সফরে আমাদের প্রধান প্রাপ্তি। যে আশায় আমাদের যাওয়া হয়েছিল যে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হবে, বাংলাদেশ থেকে ম্যানপাওয়ার এক্সপোর্ট করা যাবে, সেই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাজার খুলে দেওয়া হয়নি। সুতরাং যে মূল উদ্দেশ্যে যাওয়া হয়েছিল সেটি আসলে অর্জিত হয়নি বলা যায়। কিন্তু এই সফরের মূল দৃষ্টি ছিল আমাদের সবার চীন সফর উপলক্ষে। চীনে তিনি 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ছিলেন। গতকাল বাংলাদেশে ফিরেছেন। তিনি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ডাভোস সামার যে সেমিনার ছিল সেখানে অংশগ্রহণ করেছেন। সেই সেমিনার থেকে অবশ্য পাওয়ার তেমন কিছু ছিল না। এর আগে সুইজারল্যান্ডে ডক্টর ইনুস গিয়েছিলেন, 43টা মিটিং করেছেন একদিন, অসংখ্য মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন। তিনিও ঘোড়ার ডিম নিয়ে ফিরেছিলেন। যাই হোক, এই চীন সফরে তারেক রহমানের সবচেয়ে বড় অর্জন হলো যে প্রতিদিন তার উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মিস্টার মাহাদি আমিন তিনি প্রেস কনফারেন্স করতেন। তারেক রহমানের এই সফর কাভার করতে যেসব বাংলাদেশি সাংবাদিক গিয়েছেন তাদের নিয়ে তিনি প্রেস কনফারেন্স করতেন, প্রতিদিনের আপডেট দিতেন। তো একদিনের আপডেট শোনার সৌভাগ্য হয়েছে। তো সেই আপডেট শুনে যেটা মনে হয়েছে যে এই সফরের সবচেয়ে বড় সাফল্য হলো যে তিনি চীনের 3জন শীর্ষ পর্যায়ের নেতা বলি বা একেবারে চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সমপর্যায়ের প্রিমিয়ার এবং স্পিকার সমপর্যায়ের এই 3জনের সাথেই তিনি মিটিং করেছেন। তারেক রহমানের এই সফরটি ছিল মূলত চীনের যে প্রিমিয়ার লি কিয়াং তার আমন্ত্রণে। শি জিনপিং ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি ওদের যে চীনা বার্তা সংস্থা জিনহুয়া সেটা দেখলাম, সেখানে দেখলাম যে কাম্বোডিয়ার সাথেও এই চীনা নেতৃবৃন্দের মিটিং হয়েছে এবং সেটি তারা অনেক বেশি হাইলাইট করেছে বাংলাদেশের মিটিং এর চাইতে। যাই হোক, বাংলাদেশ মিটিং সম্পর্কেও সেখানে আছে। যে দুটো জিনিস আমরা আশা করেছিলাম এই সফর থেকে, সেটা হলো যে তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনা সেখানে চীনের অর্থায়ন, এবং যেটা বাংলাদেশের মিডিয়ায় পরবর্তীতে দেখলাম যে তিস্তা ব্যারেজ নিয়ে কথা নেই, কিন্তু বাংলাদেশ, মিয়ানমার, চীনের কুনমিং পর্যন্ত যে অর্থনৈতিক করিডোর, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া ব্যাপক হাইলাইট করা হয়েছে। কিন্তু আসলে কি হয়েছে, যে যৌথ বিবৃতিটা ইংরেজিতে আমি দেখলাম, এটা জিনহুয়ার ওয়েবসাইটে আছে, সেখানে কেবলই আমার কাছে মনে হচ্ছে যে শব্দের খেলা। এই দুই চুক্তি পড়লে মনে হয় যে সবই তারা করবে, কিন্তু স্পেসিফিক কিছুই নেই। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার ব্যাপারে চীন সরাসরি আকারে ইঙ্গিতে বলে দিয়েছে যে তারা এই মুহূর্তে এটি ফান্ডিং করবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকারের আমলে চীনের সাথে এই তিস্তা ব্যারেজ নিয়ে অনেক কাজ হয়েছিল, মোটামুটি কি হবে টোটাল প্ল্যানিংটাও হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে 2024 সালে নির্বাচিত হবার পরে শেখ হাসিনা যখন চীনে যান, তখন চীন থেকে যখন এই তিস্তা ব্যারেজ পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়, তখন শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বর্তমান বাস্তবতায় এই তিস্তা ব্যারেজ তারা সবাইকে নিয়ে করতে চায়, এখানে চীনেরও একটা স্টেক আছে, এখানে ভারতেরও একটা স্টেক আছে, সুতরাং তারা শুধুমাত্র চীনের সাথে এই ব্যারেজটা করতে পারবে না, এবং যার ফলে চীনের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই সময়। আপনাদের মনে আছে যে শেখ হাসিনা তার সফর সংক্ষিপ্ত করে একদিন আগে ফিরে এসেছে। কিন্তু আজকে চীন
এই তিস্তা ব্যারেজ করবে কিনা, চীনের কাছে যখন সাহায্য চাইছে বাংলাদেশ সরকার, তখন চীন খুব স্পষ্টভাবে না বলে দিয়েছে। কারণ চীন এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে অধিক মনোযোগী। তারা ভারতকে কোনো কারণে জটাতে চায় না, এবং তিস্তা ব্যারেজটা এমন একটা ইস্যু যেখানে যদি শুধুমাত্র ভারত করে তাহলে চীন রুষ্ট হবে, শুধুমাত্র চীন করলে ভারত রুষ্ট হবে। সেইখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি। এবং বিশ্ব বাস্তবতায় আমি বারবার বলছি যে আরআইসি কিন্তু এখন একটা বাস্তবতা একদম। রাশিয়া, ইন্ডিয়া, চায়নার যে তিন দেশীয় জোট, এবং ব্রিক্সও খুব অ্যাক্টিভ। এবং আপনারা জানেন যে চায়না এবং ভারতের মধ্যে যে বিভিন্ন রকমের কনফ্লিক্ট ছিল সেগুলোকে তারা মিনিমাইজ করে সম্পর্ক উন্নয়ন করছে, এবং তারা সবাই সম্মিলিতভাবে আমেরিকার যে সুপ্রিমেসি সেটাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে চীন কখনোই বাংলাদেশের জন্য এই ঝুঁকি নেবে না যে তারা ভারতকে রুষ্ট করবে বা বিশ্ব রাজনীতির যে বর্তমান যে গতি প্রকৃতি সেটিকে ব্যাহত করবে। সুতরাং তিস্তা ব্যারেজ বাদ। এখন রইল অর্থনৈতিক করিডোর, মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত বাংলাদেশ। এই করিডোর নিয়ে তো বাংলাদেশে কম জল ঘোলা হলো না। এখন এই মিয়ানমার কে কেন্দ্র করে ভারতের স্টেক আছে, রাশিয়ার স্টেক আছে, চায়নার স্টেক আছে, এখন আমেরিকাও তার স্টেক চায়, এই রেয়ার আর্থ মিনারেলের ভাগ চায়। তো এইখানে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত এই করিডোর কে করবে, এই বিনিয়োগটা কে করবে? যদিও চায়না বলেছে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা সেটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এই যে ইকোনমিক করিডোরের কথা বলেছে, এই বিনিয়োগে এই মুহূর্তে চায়না প্রস্তুত নয়। তারা আপাতত শব্দটা বলেছে, যেমন তিস্তা ব্যারেজ নিয়েও বলেছে যে আপাতত তারা তিস্তা ব্যারেজ নিয়ে ফান্ডিং করতে রেডি না, ভাবছে না। আবার এই করিডোরের কথা, এই করিডোরে ফান্ডিং করবে কে? এই করিডোরে ফান্ডিং করতে গেলে আমেরিকার সাথে যে তিনটা চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে, সেই তিনটা চুক্তি অনুযায়ী তো এইখানে এই করিডোর করতে গেলে যারা বিনিয়োগ করবে তাদের ব্যাপারে আমেরিকার ক্লিয়ারেন্স লাগবে। তো চায়না স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তাদের পক্ষে এখন আর এই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা সম্ভব না। কারণ চায়না ইতিমধ্যে ভেনিজুয়েলায় অনেক লস করেছে, 4-5টা দেশে কিন্তু তাদের বিনিয়োগ ঝুঁকির মুখে আছে। সুতরাং আমেরিকার সাথে এই চুক্তি করে আবার চায়নার বিনিয়োগ আশা করা, এটা মনে হয় যে এই মুহূর্তে একটু বেশি হয়ে যায়, বিশেষ করে এই ইকোনমিক করিডোরের জন্য। তবে এই সফরে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওই যে বাটপার আশিক চৌধুরী নামের এক বাটপার, যার ইংরেজিতে প্রেজেন্টেশন দেখে বাঙালি জাতি একেবারে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু আমি আমার এই সামান্য জীবনে, আমি তো মাস্টারি করেছি পৃথিবীর, আমি অসংখ্য কনফারেন্স অ্যাটেন্ড করেছি, সোজা কথা। তা আমার কাছে কখনোই মনে হয়নি যে আশিকের প্রেজেন্টেশন আহামরি কিছু। তো তার প্রেজেন্টেশনে এমন ভাব যে পুরা চীনের বিনিয়োগকারী ব্যবসায়ীরা সবাই বোধহয় বাংলাদেশে এসে ঝাঁপায় পড়বে। যাই হোক, প্রধানমন্ত্রী ফিরেছেন, তার চালা চামুন্ডরা বাঙ্গু মিডিয়া নানানভাবে এটা হাইলাইট করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো যে বিশাল এক অশ্বডিম্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান। এক কথায় বলা যায় তার চীন সফর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এবছর চীনা কমিউনিস্ট পার্টির 105 বছর পূর্তি হলো। সেই পূর্তি উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে অভিনন্দন জানানো হয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।